দীর্ঘ 17টা বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। নির্বাচন ছিল না, নির্বাচনের নামে ছিল প্রহসন। আপনার 14 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে, 24 সালে আমিডামি ভোট হয়েছে। এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। তো আমাদের যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা স্বাধীনতার সার্বভৌমত্বের আপনার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, এইভাবে করে তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এটা হলো আওয়ামী লীগের চিরাচরিত তাদের নীতি, যা দেখেছি স্বাধীনতা উত্তরকাল থেকে। তারা যখনই ক্ষমতায় এসেছে তারা সেই কাজগুলো করেছে। দীর্ঘ অস্থিরতার পর আবারও ভোটের রাজনীতিতে দাঁড়িয়ে বাংলাদেশ। যদিও নির্বাচন ঘিরে রাজনীতির আকাশ ভারী হয়ে উঠছে শঙ্কা আর সতর্কবার্তায়। 2018 সালের অভিজ্ঞতা সামনে রেখে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হলে তার মূল্য দিতে হবে পুরো জাতিকে। নির্বাচন নিয়ে কোনো ধরনের কারসাজির চেষ্টা হলে সংশ্লিষ্টদের পালানোর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ তুলেছেন, একটি কথিত রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তার ভাষায়, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বরাবরই সন্দেহজনক, তারাই খুন, সহিংসতা আর অস্থিতিশীলতার পথ বেছে নিচ্ছে। এদিকে গণভোটকে ঘিরে নতুন মাত্রা যোগ হয়েছে রাজনৈতিক বিতর্কে। গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল। না জয়যুক্ত হলে আগের পদ্ধতি বহাল থাকবে, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। গণভোটে যারা নায়ের পক্ষে যাবেন তারা সংসদ নির্বাচনে জিততে পারবেন না বলে সতর্ক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশার ভোট কি আদৌ বাস্তবতার মুখ দেখবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন নাজিমউদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা। সেই সঙ্গে আরও আছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব নাজিমউদ্দিন আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করলেন, 2018 সালের মিডনাইট ইলেকশনের মতো যদি এবারও নির্বাচন হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায়, সেজন্য এ জাতিকে মূল্য দিতে হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী নির্বাচনে কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা করলে তারা পালাতে বাধ্য হবে। কাদের উদ্দেশ্যে সতর্কবার্তা, কিভাবে দেখছেন? না, উনি তো মোটামুটি ঠিকই বলেছেন যে প্রত্যাশিত নির্বাচন যদি বানচাল হয়, এটা আমাদেরকে পে করতে হবে। দেশের মানুষের তো প্রত্যাশা, আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা তো সকলের প্রত্যাশা। এটা আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা, আমাদের সকলেরই আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নির্বাচন হোক। এবং এই গভর্নমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ, একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। এখন এটা নির্বাচনটা আপনার সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে, ঐতিহাসিক নির্বাচন করার ব্যাপারে যে পরিবেশ তৈরি করা উচিত, এটা মূলত সরকারের দায়িত্ব। এবং সরকারের যে মেশিনারিজগুলো রয়েছে তারা যদি খুব অ্যাক্টিভ রোল প্লে করে, সদিচ্ছা প্রকাশ করে, আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আর রাজনৈতিক দলেরও কিছু দায়িত্ব আছে, তারা যেন আচরণবিধি মেনে চলেন এবং তাদের বক্তব্য, বিবৃতি যাতে করে কোনো রকম আক্রমণাত্মক সহিংসতায় রূপ না নেয়, সেভাবে দায়িত্বশীলভাবে তাদেরও কোঅপারেশন করা, এটা আমাদের সকলের দায়িত্ব। কারণ দেখেন, দীর্ঘ 17টা বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। নির্বাচন ছিল না, নির্বাচনের নামে ছিল প্রহসন। আপনার 14 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে, 24 সালে আমিডামি ভোট হয়েছে। এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। তো আমাদের যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা স্বাধীনতার সার্বভৌমত্বের আপনার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, এইভাবে করে তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এটা হলো আওয়ামী লীগের চিরাচরিত তাদের নীতি, যা দেখেছি স্বাধীনতা উত্তরকাল থেকে। তারা যখনই ক্ষমতায় এসেছে তারা সেই কাজগুলো করেছে। এখন আমরা যারা ফ্যাসিবাদ মুক্ত করেছি পরিবেশ, এই পরিবেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার, একটা টেকসই সরকার আমাদের প্রতিষ্ঠিত করা আমাদের সকলের দায়িত্ব।
তাহলে পরে যারা জুলাই আগস্টে নিহত হয়েছে, যারা আহত হয়েছে, তাদের মনে শান্তি আসবে। তাদের লক্ষ্য ছিল একটাই, জুলাই আগস্টের চেতনাটা কি, 71-এর চেতনাটা কি। 71-এর চেতনাটা ছিল সাম্য, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র। আপনার সেটা কই, ধূলিসাৎ করে দিয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা উত্তরকালে। 96-এও ক্ষমতা আসছে, পরে করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বাক ব্যক্তির স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিগত 17টি বছরও এই যে ফ্যাসিবাদ যে ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার, ঠিক একইভাবে আপনার একই কায়দায় তারা অনুসরণ করেছে। ফলে আপনার মাঝে মাঝে গণতন্ত্র কিছুটা আমরা স্বাদ পেলেও কিন্তু সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই। কারণ একটি সরকার ইচ্ছাকৃতভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়েছিল, যার ফলে যেই সরকার, যেই তত্ত্বাবধায়ক নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করেছিল, 173 দিন হরতাল করেছিল, নাশকতা করেছিল, কিন্তু সেটা তারাই আবার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আপনার সেই আইনটা তুলে নিল, পরে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই জন্যই তাদের পরিণতি এটা হয়েছে। আর ভবিষ্যতে ক্ষমতায় আসবে কে, আসবে না আসবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ সিদ্ধান্ত নেওয়ার পরে যারা ক্ষমতায় আসবে তারা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারে, তারা যদি আবার স্বৈরাচার ফ্যাসিস্ট হয়, তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু সেজন্য তো নির্বাচন হতে হবে, নির্বাচনের তো কোনো বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমেই আপনার একটা পরিবেশ তৈরি হবে। যারা ভালো কাজ করবে তারা থাকবে, মানে সাস্টেইন করবে, যারা ভালো কাজ করবে না তারা মানে আস্থা করে নিক্ষিপ্ত হবে। কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে তো যাইতে হবে, এটা তো আপনাকে মানতে হবে। তো এখন হুমকি ধামকি, অনেক রিটরিক কথাবার্তা, এগুলি হবে। নির্বাচন যত কাছাকাছি আসবে, যার পলিটিক্যাল গেইন নেওয়ার জন্য বিভিন্ন রকমের বক্তব্য আসবে। এটা পলিটিক্যাল বক্তব্য, রিটরিক কথাবার্তা, সেগুলো আসবে, স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই। হ্যাঁ, এটা নির্বাচনের ভোটের আগ দিয়ে এগুলি হবে। কিন্তু দায়িত্বশীলভাবে আমাদের সরকারের নির্বাচন কমিশন এবং সরকার খুব শক্তভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে, আন্তরিকতার সাথে নির্বাচনটা করে দিতে হবে। নির্বাচনটা হওয়া খুবই জরুরি এবং এই নির্বাচনটা আরো আগে হলে আরো ভালো হতো। এই সরকার তো আপনার দক্ষতার সাথে সম্পূর্ণ কাজ করতে পারে নাই। আমরা জানি যে এই জিনিসগুলি তাদের সমস্যা হবে, কারণ ফেসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগের অনেক লেসপেন্সাররা বিভিন্ন জায়গায় রয়েছে, তারা সহযোগিতা করছে না, তারা বিভিন্ন রকম অসহযোগিতা করছে। চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আমরা আগে নির্বাচনটা চেয়েছিলাম। নাজিমুদ্দিন আলম, রাজিকুজ্জামান রতন, 12টি নির্বাচনে দেশে হয়ে গেছে, বলা হয়ে থাকে 2-1টি নির্বাচন বাদে বেশিরভাগ নির্বাচনই ছিল বিতর্কিত। ত্রয়োদশ নির্বাচনের আমরা যদি বলি যে দ্বার প্রান্তে দাঁড়িয়েও আমরা দেখছি সন্দেহ, সংশয়, অভিযোগ, পাল্টা অভিযোগ। জনগণের প্রত্যাশিত নির্বাচন আমরা কবে দেখব, কিভাবে দেখব? জনগণের প্রত্যাশাটা অনেকটা মনে হয় ছায়ার মতো, যতই লাফিয়ে ধরতে যাওয়া হয় ছায়াটা মনে হয় ততই দূরে সরে যায়। এখান থেকে একসময় আমরা ছড়া পড়তাম না, যে ছায়ার সাথে কুস্তি লড়ে গাত্রে হলো ব্যথা। আমাদের বারবার ওই গণতন্ত্রের জন্য লড়াই করে গায়ে ব্যথা হয়, মনেও ব্যথা পাই, কিন্তু গণতন্ত্রটা যেন অধরায় থেকে যায়। ফলে আমরা মনে করি যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। গণতান্ত্রিক যদি সংস্কৃতিটা চর্চা না হয়, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাগুলো যদি না থাকে, শুধু নির্বাচন দিয়ে কিন্তু মানুষের প্রত্যাশাটা পূরণ হবে না। নির্বাচনের পূর্ব শর্তগুলো পূরণ করা দরকার। নির্বাচনের পূর্ব শর্তগুলোর জন্যই তো আমরা এতদিন ধরে লড়াই করছি। আপনি যে 12টি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন, দেখুন আমাদের দুর্ভাগ্য, 1970 সালের একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা একটা রূপ পেয়েছিল যে আমাদের এই ভূখণ্ড আমরাই শাসন করব। পাকিস্তানিরা সেটা হতে দেয়নি বলেই তো মুক্তিযুদ্ধটা অনিবার্য হয়ে উঠেছিল। ভাষা আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে আমাদের ভাষার উপর কীরকম দমন পীড়ন চলে, সংস্কৃতিটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে চায়, অর্থনৈতিক কীভাবে পর্যুদস্ত করে রাখতে চায়, এবং সবচেয়ে বড় কথা আমরা একই দেশের অভ্যন্তরে বাস্তবে আসলে একটা উপনিবেশে রূপান্তরিত করে রাখতে চায়। 1200 মাইল দূরত্বে থেকে আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সমস্ত কিছুকে পদদলিত করে আমাদেরকে গণতন্ত্র শেখানোর একটা চর্চা করার কথা বলা হয়েছিল। সর্বশেষ আমাদের ভাষাটাকেও বলেছিল যে এই ভাষাটা নাকি যথেষ্ট মুসলমানি ভাষা নয়। তখন এই বিতর্ক উঠছিল, আচ্ছা মুসলমানি ভাষা বলতে কি বুঝবো? ইসলাম ধর্মের আবির্ভাবের আগেও কি মানুষ আরবিতে কথা বলেনি? আরব দেশে কি খ্রিস্টানরা বসবাস করে না? আরব দেশে, আরব অঞ্চলে কি ইহুদিরা বসবাস করে না? আরব অঞ্চলে কি পর্তুলিকরা বসবাস করে না? ফলে কোনো ভাষাকে
আমি কেন ছোট করব অথবা কোনো ভাষাকে কেন এত মহিমান্বিত করব যে সেই ভাষা না হলে অন্য কোনো ভাষাকে আর গ্রহণই করব না, এই বিতর্কগুলো তো হয়েছিল। তারপরে আমাদের ভাষা, মাতৃভাষার প্রশ্নটা যখন এসেছিল, সেটা থেকে আমরা যদি এক টানে চলে আসি ৭০-এর নির্বাচন, ওই নির্বাচন কিন্তু বুঝিয়ে দিয়েছিল যে ভাষার প্রশ্নে যে লড়াইটা শুরু হয়েছিল সেটা ভাষা থেকে ভূখণ্ডে গিয়ে ঠেকেছে, ভাষার অধিকার থেকে ভূখণ্ডের অধিকার, তার মানে স্বাধীনতার জায়গায় এসে ঠেকেছে। আমরা তারপর আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখলাম, যেটা আলম ভাই বললেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটা কথা অনেকটা মনে হয় যে ফরাসি বিপ্লবের সময় সাম্য, স্বাধীনতা, মৈত্রী, সাম্য, মৈত্রী, স্বাধীনতার মতোই আমাদের কিন্তু তিনটা স্লোগান এসেছিল। তার উপর ভিত্তি করেই তো এই দেশ। কিন্তু ৭৩ সালে প্রথম নির্বাচনটাই আমাদের একটা ধাক্কা লেগে গেল। প্রথম নির্বাচনে আমরা দেখলাম যে মানে এমনভাবে নির্বাচনটা করা হলো, সেই নির্বাচনে কেউ বলতে পারলো না যে আমরা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন পেয়েছি। কেন এটা হলো? মাত্র ৭ জন মানে সরকারি দলের বাইরে নির্বাচিত হতে পারলেন, বাকি অনেকের ভোট হেলিকপ্টার দিয়ে ঢাকায় নিয়ে এসে গোনা হলো। শুধু জাতীয় নির্বাচন নয়, ডাকসু নির্বাচনেও আমরা দেখলাম ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলো। আমরা দেখলাম তাহলে আমাদের স্বাধীনতার পরে প্রথম যে ধাক্কাটা আমরা খেলাম, যে আমরা কি আমাদের মতামতটা দিতে পারবো, সুষ্ঠু, অবাধ মতামত দেওয়ার মধ্য দিয়ে কি আমাদের মতো করে আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় কাউকে আসীন করাতে পারবো কি পারবো না। এই যে যাত্রাটা শুরু হলো, প্রথম হোঁচট খেয়ে যাত্রা শুরু, সে হোঁচট খাওয়াটা চলছেই। মাঝখানে আমরা 3টা নির্বাচনের ক্ষেত্রে একটু বলতে পারি যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কারণে আপাতত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। কিন্তু তারপরেও নির্বাচনে যেহেতু আমরা বলি 3টা খুবই প্রমিনেন্ট ফ্যাক্টরস, একটা যদি বলি মানি, একটা হলো মাসল, একটা হলো ম্যানিপুলেশন। তা মানি এবং মাসলের দৌরাত্ম্যটা কন্ট্রোল করতে পারে যদি ক্ষমতায় যারা থাকেন, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন, তারা যদি ম্যানিপুলেট না করেন অথবা ম্যানিপুলেট করতে সাহায্য না করেন। 86-এ একটা নির্বাচন হয়েছিল এরশাদের অধীনে। সেই নির্বাচনে আমরা তখন 5 দল, বাসদ সহ আমরা 5টি বামপন্থী দল, আমরা বললাম এই নির্বাচন এরশাদের অধীনে নির্বাচন, আমরা এরশাদকে বৈধতা দিতে পারি না। বিএনপি সহ 7 দল, তারাও বললেন এরশাদের অধীনে, আন্ডার এরশাদ নো ইলেকশন। এরকম একটা আমাদের ছাত্র আন্দোলনের মধ্য থেকে আমাদের গড়ে ওঠা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কথাটা বলা হয়েছিল। সেই সময় আওয়ামী লীগ এবং জামাত তারা নির্বাচনে গিয়েছিলেন এবং গিয়ে নির্বাচনে এরশাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল হওয়ার পরে তারা কিন্তু এটাকে বলেছেন এটা মিডিয়া কু হয়েছে। ফলে আজকে যার কথা আপনি বললেন, যিনি বলছেন যে হুঁশিয়ারি দিয়েছেন, তারা কিন্তু এই একবার 86-এর নির্বাচনেও এই ধরনের একটা কাজে যুক্ত ছিলেন এবং তখন তারা একটা ধাক্কা খেয়েছেন। আবার আমরা যদি বলি যে ক্ষমতায় থেকে নির্বাচনকে নিজেদের মতো করে নেওয়ার যে প্রবণতা, আজকে আপনারা পত্রিকায় দেখেছেন যে 3টা নির্বাচন নিয়ে যে একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের রিপোর্টে বলা হয়েছে একদম উপরের নির্দেশে 2014 নির্বাচনটা কেমন হয়েছে, 2018 নির্বাচনটা কেমন হয়েছে এবং 2024-এর নির্বাচনটা কেমন হয়েছে। আমরা এই জন্য চেয়েছিলাম উপরের নির্দেশে যেন নির্বাচনটা না হয়, নির্বাচন কমিশন যেন মানে সক্ষম হয়, স্বাধীন হয়, শুধু সদিচ্ছা দিয়ে চলবে না। কিন্তু সেই 1973 থেকে 2026 বাস্তবতা কতটা বদলেছে? জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার আমরা দেখছি যে গণভোটকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক বিভাজন স্পষ্ট হচ্ছে। সে বিষয়টি আলোচনায় আনতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা দেখছি গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিভাজন তৈরি হয়েছে। হ্যাঁ ভোটকে নৈতিক দায়িত্ব বলা হচ্ছে, তবে কি না মানেই স্বৈরাচার? আর এই যে রাজনৈতিক বিভাজন, সেটি কি ভোটারদের স্বাধীন সিদ্ধান্তকে প্রভাবিত করছে? ধন্যবাদ, এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আমরা শুরুতে বলেছিলাম যে গণভোটের আসলে আইনি প্রয়োজনটা কি। আইন তৈরি হয় পার্লামেন্টে, আমরা পার্লামেন্টের জন্য তো নির্বাচন করছি। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের সংবিধানের যে অগণতান্ত্রিক ধারাটা একটা স্বৈরশাসনকে সহযোগিতা করেছিল, সেগুলো আমরা সংশোধন করতে পারি। যেমন আমাদের সংবিধানের 7-এর ক এবং খ অনুচ্ছেদ, এটাকে তাহলে বাতিল করার প্রশ্ন আছে। 2, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাকে ফিরিয়ে আনার একটা প্রশ্ন আছে। 3, যদি এরকম হয় যে যেগুলো আমরা অ্যাগ্রিড প্রিন্সিপালস, সেগুলোকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি কি না, 70 ধারা নিয়ে আমাদের বিষয়, এগুলো তো সংবিধানে সংসদেই আলোচনা করে ঠিক করা যেতে পারে।
গণভোটটা একটা গণসম্মতির ব্যাপার। এখন এই গণসম্মতির আইনি ভিত্তি কি, এর একটা নৈতিক ভিত্তি কি? গণঅভ্যুত্থান যে হয়েছে এটা তো এটা সবাই স্বীকার করেই নিয়েছে। যারা গণঅভ্যুত্থান স্বীকার করেনি তারা হয় জেলে আছে অথবা দেশের বাইরে তাদের নেতারা পালিয়ে আছেন। ফলে আমরা বলেছিলাম গণভোটটা এই মুহূর্তে খুব প্রয়োজনীয় বিষয় নয়, আমাদের মনোযোগটা দেওয়া উচিত ছিল একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে। তারপরেও যখন গণভোটটা চাইছেন তখন গণভোটের প্রশ্নটা সরল হওয়া উচিত ছিল। প্রশ্নটা সরল না হলে উত্তরটা তো সরল হয় না। প্রশ্নটা যদি হতো যে গণ অভ্যুত্থানকে কি আপনি সমর্থন করেন, যে হ্যাঁ, তাহলে হতো কি গণ অভ্যুত্থানের নৈতিক ভিত্তিটাকে আমরা সম্মতির ভিত্তিতেও গ্রহণ করলাম। এরপরে গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত কাজ হয়েছে পার্লামেন্ট সেটাকে অ্যাডপ্ট করবে, পার্লামেন্ট সেটাকে অ্যাডমিট করবে অথবা পার্লামেন্টের মাধ্যমে সেগুলোকে আইনি রূপ দেওয়া হবে। ফলে সংবিধানের যে আমি ধারাবাহিকতা সেটা রক্ষা করতে পারবো এবং এই যে অন্তর্বর্তীকালীন সময় সেটাকে আমরা সংবিধান সম্মত করে নিতে পারবো। এগুলো কিন্তু খুব সহজেই করা যেতে পারতো। কিন্তু গণভোটে যে প্রশ্নটা করা হয়েছে এটাতে গণভোটে গণবিড়ম্বনার একটা জায়গা তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করছি প্রশ্নটাই মানুষকে একটা বিড়ম্বনার মধ্যে ফেলবে। আমরা বলেছি গণভোটের একটা গণবিড়ম্বনাও তৈরি হতে পারে। এবং যেমনটি বলা হচ্ছে যে না জয়যুক্ত হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে, গণঅভ্যুত্থানের সাফল্য বা ব্যর্থতা কি গণভোটের ফলাফলের উপর ছোট্ট নির্ভর একটা করছে? উদাহরণ দিয়ে বলে যেটা আইনি ভিত্তি নাই, এটা নিয়ে কিচ্ছু আসা যায় না। যেমন ধরুন 1991 সালে নির্বাচন হলো 27শে ফেব্রুয়ারি 90-এর অভ্যুত্থানের পরে, এবং সেই পার্লামেন্টে এটা সর্বসম্মতভাবে এটা পাশ করা হলো যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে বাংলাদেশ এখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে। সংবিধানে এটা সন্নিবেশিত হলো এবং এটা আমাদের সংসদে অনুমোদিত হলো। তারপরে এর উপর একটা গণভোট হলো। সেই গণভোটে ভোট পড়েছিল মাত্র 35%। তাতে কি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা বাতিল হয়ে গিয়েছিল? হয়েছিল কি? হয়নি তো। তাহলে গণভোটে যদি কখনো নাও জয়যুক্ত হয় তাতেই কি দেশ উল্টে যাবে? তা যাবে না। আইন হবে পার্লামেন্টে। ফলে এই যে কল্পিত জুজুর ভয় একটা দেখানো হচ্ছে। আর একটা বিষয় যেটা খুবই আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করে সবাইকে, যে রাষ্ট্র ক্ষমতা থেকে হাতে ভোট দিন অথবা নাতে ভোট দেবেন না, এগুলো বলাটা কি ঠিক হবে? তাহলে তো গণভোট কেন? তাহলে নির্দেশিত ভোট হোক। এটা বলো ডেসক্রাইব ভোট অর প্রেসক্রাইব ভোট অথবা ডিজাইনড ভোট, এরকম অনেক কিছু তো আমাদের ছিল। তো সেই রকমই আবার হোক। কিন্তু যদি মনে করেন না জনগণের মতটা নিতে চাই, সত্যিকারে গণমানুষের ভোট নিতে চাই, তাহলে আগে থেকে যদি হুঙ্কার দিতে থাকেন যে না দিলে কিন্তু ফ্যাসিস্ট হবেন, তাহলে কি হবে? মানুষ তো ভয়ে হয় ভোট কেন্দ্রে যাবে না, অথবা ভোট কেন্দ্রে গিয়ে হয়তো ওই নাই দিয়ে আসবে বা না হাঁ দিয়ে আসবে। ফলে হাঁ অথবা না ভেতর থেকে আসুক না কেন, সরকার যেটা করতে পারে সে প্রচারণা চালাতে পারে যে আপনারা গণভোটে অংশগ্রহণ করুন, গণমানুষের মতের প্রতিফলন ঘটান। আপনাদের এই গণমানুষের মতের যে প্রতিফলন এটা আগামী দিনের রাজনীতিবিদদেরকেও তা একটু ভাবতে শেখাবে যে আমাদের দেশের মানুষ কি চায়। রাজনীতিবিদদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে চাই। আমরা রাজনৈতিক ক্ষমতাটাকে কখনো কখনো আনঅ্যাকাউন্টেবল করতে চাই না, অনেকটা ট্রাম্পের মতো। আজকে আমেরিকাতেও এই প্রশ্ন উঠছে, প্রেসিডেন্ট কি আনঅ্যাকাউন্টেবল থেকে যাবেন? আমাদের এখানে এই প্রশ্নটা আসবে, রাজনৈতিক দলগুলোকে আনঅ্যাকাউন্টেবল থেকে যাবে? আমাদের যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হয় তিনিও যদি আবার স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেন? আমরা সামরিক স্বৈরাচারও যেমন দেখেছি, নির্বাচিত স্বৈরাচারও দেখেছি, আমরা তথাকথিত নির্বাচন দেখেছি, আমরা প্রদর্শিত নির্বাচন দেখেছি, আমরা আকাঙ্ক্ষিত নির্বাচনের জন্য লড়াই করেছি, আর বাস্তবে আমরা নির্দেশিত নির্বাচন পেয়েছি। এগুলোর ব্যাপারে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করা দরকার ছিল। কিন্তু আমরা দেখলাম মানে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যদি এরকম কথাগুলো বলা হয়, এটা কিন্তু মেসেজটা খুব ভালো যায় না। তার মানে কি মনে হবে তারা আতঙ্কের মধ্যে আছেন যে মানুষ না ভোট দেবে? কেন এই আতঙ্কটা আপনারা দৃশ্যমান করে তুলছেন? আর যদি না ভোট পড়েও তাহলেই বা কী হবে? সেখান থেকে কি আমরা শিক্ষা নেব না যে এত বড় একটা অভ্যুত্থান, লক্ষ মানুষ রাস্তায় নামলো, হাজার হাজার নারীরা রাস্তায় নামলো, তারপরে 1.5 বছরে এমন পরিস্থিতি হয়েছে যে মানুষ বিরক্ত হয়ে না ভোট দিয়েছে? তাহলে এখান থেকেও তো একটা শিক্ষা হবে। ফলে হ্যাঁ ভোট যেমন একটা শিক্ষা দেবে, না ভোটও তেমনি একটা শিক্ষা দেবে। ফলে এটা নিয়ে তো আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নাই। জি, ধন্যবাদ জানাচ্ছি। নাজিমুদ্দিন আলম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল। যারা নায়ের পক্ষে কথা বলছেন তারা আসলে কি বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। না ভোট জয়যুক্ত হলে যে ক্ষমতায় আসবে সে স্বৈরাচারী হবে। আমি একটু জানতে চাই, গণভোট কি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র পথ নাকি রাজনৈতিক চাপের হাতিয়ার? গণভোটটা যে আপনার করা হলো বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে, জুলাই সনদ, এগুলো নিয়ে তো গণভোট তো একটা ইস্যু থাকে। যেমন মনে করেন আমাদের ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম অথবা পার্লামেন্টারি সিস্টেম। একটা ইস্যুকে কেন্দ্র করে আমরা কি পার্লামেন্ট সিস্টেমে যাব না আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাব, সবাই এটা জনগণ মতামত দিচ্ছে। এখন এইটার ব্যাপারে কি মতামত দিবে
একদিকে জুলাই সনদে আপনার এনসিপি স্বাক্ষর দেয় নাই। এই যে আপনার ঐক্যমত কমিশন যে বসছে এতদিন যাবত করে কি রেজাল্টটা বের করলো, এখানে সবাই কিন্তু আলটিমেটলি ঐক্যমতে আসতে পারলো না। এই যে জুলাই সনদ এনসিপি স্বাক্ষর করলো না, তারপরে আমাদের কিছু কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে। আপনি তো একটা জিনিস একমত হয়ে সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি, ঐক্যমত কমিশন কেন ঐক্যমত হইতে হবে, এই কতগুলি পয়েন্টে আমরা ঐক্যমত হয়েছি, সংস্কার এই কয়টা সংস্কার আমরা একমত। ম্যাক্সিমাম সবাই মিলে যেটা একমত হবে এটাই আপনাকে স্টিক করতে হবে, এটার বাইরে আপনি কেন যান? আপনি তো এখানেই তো দ্বিমত করে ফেলছেন। ঐক্যমত কমিশন কিন্তু কিছু কিছু বিষয়ে আপনার ওভারল্যাপিং করছে, চেঞ্জ করছে। তো এখানে কিন্তু একটা দ্বিমত সৃষ্টি হয়ে গেছে ফ্যাসিবাদ বিরোধীর ভিতরে, যার ফলে দেখেন আপনি এনসিপি স্বাক্ষর করে নাই। এখন হা না ভোট, আমরা হার পক্ষেই, কিন্তু কথাটা হলো যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। আর জনগণ বুঝবে এটা, সাধারণ মানুষ সহজ ব্যাপারটা বুঝবে। প্রচারণার দায়িত্ব কি শুধুমাত্র সরকারের? সরকার কেন এটা করবে? সরকারের হা না ভোট একটা পক্ষের কেন সে প্রচারণা করবে? এটা রতন ভাই ঠিকই বলছে। এগুলি তো মানে জিনিসটা খুব হালকা করে ফেলছে। আমার তো মনে হয় যে এটা করে কালক্ষেপণ করা হয়েছে, ফলাফল জিরো। এতদিন যাবৎ যে এটা করছে, সময় নষ্ট করছে, নির্বাচনটা পিছিয়ে গেছে। এখন অনেকে বলতেছে যে এটা সরকার খুব দক্ষতার সাথে চালাইতে পারে নাই, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এখন নির্বাচন কি তারা দিতে পারবে সঠিকভাবে? সুষ্ঠু ভোট করতে পারবে? সুষ্ঠু ভোট কি হবে? এই যে কনফিউশন, মানুষের কাছে শঙ্কা, মানুষের কাছে শঙ্কা, এই শঙ্কাটা তৈরি হয়েছে। এটা যদি আগে থেকে কালক্ষেপণ না করে আগে থেকে নির্বাচন দিয়ে দিত, বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে 6 মাসে করছে না, আপনি 1.5 মাসে 1.5 বছর হয়ে গেল। এখন আপনি এগুলি আইন শৃঙ্খলা ঠিক করতে পারবেন না, আপনার এখন আবার প্রচার শুরু করছেন হা না ভোট এটার। কিন্তু বিএনপি কি সত্যিকার অর্থে গণভোটকে আমলে নিয়েছে, নাকি বিএনপির কাছে গণভোট শুধুই আনুষ্ঠানিকতা? বিএনপি আমরা শোনেন, আমরা একটা নির্বাচন চাইছি, জনগণের মালিকানা যেন জনগণের কাছে ফিরে যায়। তারপরে পার্লামেন্ট, গণঅভ্যুত্থানের পর থেকে আপনারা তাই বলছেন। হ্যাঁ, জনগণের পার্লামেন্ট, জনগণ ডিসাইড করবে, তারা ডিসাইড করবে যে কি কি জিনিসগুলো সংস্কার করা যায়। আর সংস্কার তো আমরা প্রথম থেকেই আমরা সংস্কারে বিশ্বাসী। আমরা 31 দফা সংস্কার তো আমাদের জনগণের কাছে আমরা উপস্থাপন করেছি। আমাদের চেয়ারম্যান মহোদয় তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, হ্যাঁ, আন্দোলনকারী শক্তি এদের সাথে আলোচনা করে আমরা 31 পয়েন্টস আমরা তো ফিক্সড করেছি এবং এটা প্রচার করছি। জনগণের কল্যাণের জন্য গণমুখী আপনার বিভিন্ন রকমের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য হেলথ কার্ড, কৃষকদের জন্য তাদের স্বাবলম্বী করার জন্য কৃষকদের কার্ড, 1 কোটি মানুষকে 1 কোটি বেকার যুবকদেরকে আমরা চাকরি সংস্থান করব, কর্মসংস্থান করব। ফ্যামিলি কার্ড, একটা ফ্যামিলিকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। আমাদের তো পরিষ্কার পরিকল্পনা আছে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার, জনমুখী এবং জনকল্যাণমূলক কাজ করতে হবে। কারণ বিএনপি আপনার দেশে গণতন্ত্র দিয়েছে, এই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছে, জিয়াউর রহমানের অনেক সাফল্য, বেগম খালেদা জিয়ার সাফল্য রয়েছে। সুতরাং তার জ্যেষ্ঠ সন্তান আমাদের চেয়ারম্যান, তার যে পরিকল্পনা, উনিও দেশের জন্য তার পিতামাতা যে করেছে, এই দেশের জন্য তাদের অনেক অবদান। সুতরাং এই দেশের জন্য উনি অবশ্যই কিছু কল্যাণকর কিছু করবেন। আপনি দেখেন আসার পরে থেকেই সে তার বক্তব্য কত শ্রুতিমধুর, কোনো প্রতিহিংসা পড়েন না। তার পরিবার তো সবচেয়ে সাফারার, তার পরিবার তো সবচেয়ে তারেক রহমান সাফারার, সবচেয়ে ভুক্তভোগী, সবচেয়ে তার ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন, একমাত্র সহোদর আরাফাত রহমান কোকর সাহেবকে হারিয়েছেন, তারপরে আবার কিছুদিন আগে তার মাকে হারিয়েছেন। এখন উনি নিজে সাফার করেছেন, উনি 111-এর টর্চার করে। নাজিমুদ্দিন আলম, আপনারা বরাবরই বলছেন যে বিএনপি সংস্কারমুখী দল, বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে, কিন্তু জুলাই সনদের অনেকগুলো বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি কি পুরো জুলাই সনদকে বাস্তবায়ন করবে? প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব নাজিমুদ্দিন আলম, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি?
জুলাই সনদে তো কিছু কিছু বিষয়ে আমরা মোটামুটি একমত। কিছু কিছু তো আমরা বাস্তবায়ন করব, আমাদের কিছু কিছু পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে। কিছু কিছু ব্যাপারে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, আমরা সেই নোট অফ ডিসেন্ট দিয়েছি, যে এগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া মানে হলো আমাদের বাধ্য না আমরা এটা বাস্তবায়ন করার। আমাদের জনগণের কাছে যেগুলো যেগুলো অঙ্গীকার করা সেগুলো আমরা করব। কিন্তু জুলাই সনদে তো বিএনপি স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেছি, কিন্তু আমাদের নোট অফ ডিসেন্টও আছে কিছু কিছু পয়েন্টে। কিছু কিছু পয়েন্টে তো নোট অফ ডিসেন্ট আছে, আর ম্যাক্সিমামই আমাদের একমত হয়েছে, ওগুলি আমরা বাস্তবায়ন করব। জি, অন্য একটি প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। নির্বাচনে 51টি দলের মধ্যে 30টির কোনো নারী প্রার্থী নেই। নির্বাচনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো ন্যূনতম প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেছে 12টি সংগঠনের নারী রাজনৈতিক অধিকার ফোরাম। বাংলাদেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়ন সত্যিকার অর্থে হয়েছে কি? জানেন, আমাদের তো যেমন বর্তমান আমাদের যেটা আরপিওতে আছে 5% আমাদেরকে নারী পার্লামেন্টে দিতে হবে ইলেকশন করার জন্য। আমরা তো সেটা ফলো করেছি। আমরা বিএনপি আমাদের তো আপনার ম্যাডামের 3টা আসন ছিল। ম্যাডাম তো ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। আপনার বগুড়া থেকে 2টা, আর একটা বোধহয় ঢাকায় 3টা। এই তিনটা সহ আমাদের 15টা আমাদের আসন দেওয়ার কথা। 5% মানে 15টা আসন। 15টা আসনের ভিতরে এখন আমাদের বোধহয় 11টা না, 12টা আমাদের আছে। 3টা আমাদের ম্যাডাম যেহেতু নাই, এই জন্যই হয়ে গেল। আর তাছাড়া সত্যিকার অর্থে ক্ষমতায়ন বলতে যেটি বোঝায়। কিন্তু আরেকটা হলো যে আমাদের তো এখন আরো সহযোগী সংগঠন, মানে কি বলে, ওই আমাদের যে জোটের তাদেরকে দিতে হয়েছে তাদের মার্কা অনুযায়ী। আমাদের তো এখন অ্যাকচুয়ালি আপনার 300 আসনের হিসাবে করলে হবে না। 300 আসনের ভিতরে 15টা দিতে হবে নারী, কিন্তু এখানে আমাদের তো অলরেডি 12টা না 14টা আপনার। মানে আপনারা প্রতিশ্রুতি রক্ষা করেছেন সেটা বলতে চাইছেন। হ্যাঁ, অন্য রাজনৈতিক দল আছে, তাই না? জি, ধন্যবাদ জানাচ্ছি। আর কিন্তু একটা রাজনৈতিক দল তো আপনার নারী সদস্য দেয় নাই। তারা তো আপনার একজনও দেয় নাই, তারা 0%। জামাত ইসলাম তো 0%, তারা একজনও নারী এমপি দেয় নাই। তারা তো আরপিও ফলো করে নাই। তারা তো নারীদেরকে কোনোভাবেই মূল্যায়ন করলো না। 0%, একজনও নারী সদস্য পার্লামেন্ট ইলেকশন করতে দেয় নাই। বিএনপি তো ফলো করছে যেটা রুলস। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন। আমরা আন্দোলন সংগ্রামের কথা যদি বলি, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সবশেষ 24-এর গণঅভ্যুত্থান, আমরা দেখেছি নারীরা সম্মুখ যোদ্ধা হিসেবে আন্দোলনের সামনের কাতারে ছিল। কিন্তু রাজনীতিতে নারীদের মূল্যায়ন কোথায়? রাজনীতিতে নারীদের মূল্যায়নটা হয়নি। অনেক সময় ক্ষমতায়নের নামে পদায়ন হয়েছে, পদে অধিষ্ঠিত করা হয়েছে, কিন্তু তাদের পাওয়ার এক্সারসাইজ করার মতো জায়গাটা নিয়ে আসা হয়নি। যেমন ধরুন আমাদের দল, আমরা খুব বড় দল নই, আমরা আমাদের পার্লামেন্টের আসনে 10% আমরা নারী প্রার্থী দিয়েছি, সেটা একটা দিক। কিন্তু আমরা তো মনে করি 51% যদি ভোটারের ভিত্তিতে 51% নারী হয়, তাহলে তো 51%ই দেওয়া উচিত। আর পিওতে যেটা বলা হয়েছে সেটাও আমরা ফলো করতে পারি না। আমরা পেরেছি, মানে আমরা যদি ধরতাম যে আমাদের জনসংখ্যার অনুপাতে ডেমোগ্রাফিক সিচুয়েশনে আমাদের তো 51% নারী আসন থাকা উচিত। মানে রাজনীতিতে নারীর ক্ষমতায়নে আমরা বেশ পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। সবচেয়ে বড় জায়গা যেটা পিছিয়ে আছি, নির্বাচনে নারী প্রার্থী দিলাম, আমাদের সোশ্যাল কালচারটা কীরকম, সেই নারীকে যে কতভাবে প্রতিকূলতা মোকাবেলা করতে হয়। ফলে শুধু আসনে মনোনয়ন দেওয়াটাই বড় কথা নয়, আমাদের জনগণের গণতান্ত্রিক চেতনার উন্মেষটাও ঘটাতে হবে। আজকে নারীরা যে কত দিক থেকে আক্রান্ত হন, শারীরিক আক্রান্ত, আমরা মনে করি যে নারীর পদায়নের সাথে সাথে ক্ষমতায়নের পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নটা, পুরুষদের সাংস্কৃতিক উন্নয়ন না হলে নারীদেরও কিন্তু স্বস্তিতে রাখতে চাই। দুটো লাইনে শুনবো যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা তো নানা ধরনের মেরুকরণ দেখেছি। আমরা দেখলাম জার্সি বদল হলো, নির্বাচনী সমঝোতা হলো, দল বিলুপ্ত হলো। এসবের মাঝে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অস্তিত্ব আছে কি? পুরনো অবস্থায় নতুন জিনিস, এটাও যদি নতুন বন্দোবস্ত বলি, মানে পুরনো বস্তার মধ্যেই তো আটকে ফেলা হলো সবকিছু। তা আমরা স্যাটায়ার করে বললাম এটা আর কি। আমাদের আসলে দেখতে হবে টাকা, পেশি শক্তি এবং এই যে ধর্মের রাজনৈতিক প্রভাব, এটুকু দিয়ে যদি নির্বাচনী ব্যবস্থাটা চলতে থাকে, তাহলে শুধু নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কখনো কখনো এটা হতে পারে নির্বাচন হবে, মানুষের আকাঙ্ক্ষা আরও বেড়ে উঠবে,
সাথে সাথে মানুষের হতাশাটাও কিন্তু আকাশচুম্বী হয়ে যেতে অসংখ্য পারে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ জানাচ্ছি নাজিমুদ্দিন আলম আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।